পুজোর বাকি আর মাত্র 15টা দিন, তাই পুজোর এক্সাইটমেন্ট ইতিমধ্যেই আমাদের সবার মধ্যে চলে এসেছে। আর তাই আজকে টলি কথার এই আড্ডাও হতে চলেছে পুজোর আমেজে জমজমাট। কারা রয়েছে আজ আমার সঙ্গে, চলুন দেখে নিই। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথিদের, যারা দুজন একটা মিষ্টি জুটি বলা যেতে পারে, যাদেরকে আমরা সবসময় জুটি বেঁধেই দেখতে পাই। পায়েল এবং দৈপায়ন রয়েছে আজ আমাদের সঙ্গে, দুজনেই নৃত্যশিল্পী। তবে তাদের আমরা কিন্তু এখন প্রডিউসার হিসেবেও জানছি, কারণ তাদের নতুন প্রোডাকশন হাউস, সেটা নিয়ে তারা কাজ করছেন। তো সেই সব নিয়ে আমরা কথা বলবো। আর সাথে পুজোর ভাইব সেটা তো দেখাই যাচ্ছে ওদের ড্রেসে, ওরা কিন্তু একদম পুজোর সাজে সেজে উঠেছে। আর সামনেই পুজো, তাই পুজো নিয়ে তো আড্ডা হবেই। প্রথমে তোমরা বলো যে এই যে পুজোর একটা ভাইব অলরেডি শুরু হয়ে গেছে, আর কয়েকটা দিন বাকি পুজো, এখন আমরা কাউন্টডাউন শুরু করে ফেলেছি। তো সবকিছু মিলিয়ে তোড়জোড়, তারপরে তোমাদের মহালয়া এত বড় একটা পারফরমেন্স হয়, এত বড় একটা শো হয়, তো সেই সব নিয়ে কতটা ব্যস্ততার মধ্যে কাটছে সময়? একদম পুজোর আগে তো এখন এই সময়টায় আর কি প্রত্যেক বছর আমরা থার্ড আই ক্রিয়েশন বলে একটা প্রোডাকশন হাউস থেকে মহালয়া তৈরি করি, যেটা থার্ড আই ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে দেখানো হয়। এবার সেইটার জন্য আমরা প্রায় অনেকদিন আগে থেকে শুটিং শুরু করেছি, মার্চ মাস থেকে অলমোস্ট শুরু করেছি। এখন লাস্ট মোমেন্টে আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা আগেই আপলোড করে দিয়ে জাস্ট চুপচাপ বসে থাকবো। এখন দেখছি প্রায় অনেক কাজ বাকি রয়েছে, এখন মানে তাড়াহুড়ো করে সবটাই আর কি সামলাতে হচ্ছে। আর তার সাথে পুজোর যা কিছু কেনাকাটা, কারণ আমি যেহেতু বহু বছর পুজো দেখিনি, আমার এর আগের বছর অনেক বছর বাদে পুজো দেখা, আর সে বছর দেখো আর কি স্বাদ মেটেনি, কারণ এই দশমীটা হয়ে যায়, তারপরে এত মনটা খারাপ করে সারা বছর বসে থাকা। তো সেইটার জন্য আমরা এখন আমাদের নিজেদের জন্য কিছু কেনাও হয়নি, মা বাবার জন্য কিছু কেনা হয়নি, কবে যে কি করব সবকিছু নিয়ে ঘেটে রয়েছি। পুজোর কেনাকাটাটা এখনো বাকি, একদম এখনো কিচ্ছু হয়নি। পুজোর কেনাকাটা বাকি, প্ল্যানিং বাকি, কোথায় কোথায় কবে কবে যাবো বাকি, সবটাই বাকি। এখন শুধু মাথায় ঘুরছে মহালয়া, তার উপরে রয়েছে আমাদের যিনি গুরুজি রয়েছেন শ্রী সন্দীপ মল্লিক, ওনার একটু অনুষ্ঠান, সেই সব নিয়ে এখন এত ব্যস্ততা রয়েছে। একদম মহালয়ার আগের দিন, মানে 21 তারিখে তো মহালয়া, 20 তারিখে রাত্রিরে। সেটাও কি মহিষাসুর মূর্তি? না, সেইটা হচ্ছে শ্যামা বলে যে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য রয়েছে, সেই শ্যামাটাকে আমরা নতুন আঙ্গিকে করা হচ্ছে, ওটার নাম দেওয়া হয়েছে প্রেমের ও জোয়ারে। আর সেখানে আমি বজ্রসেনের ভূমিকায় রয়েছি, আমি রয়েছি শ্যামার ভূমিকায়, এবং আমাদের গুরুজি শ্রী সন্দীপ মল্লিক, ওনার পরিচালনায় পুরো ব্যাপারটা অর্গানাইজ হচ্ছে। তো তার মধ্যে রিহার্সাল পড়ছে এইগুলোর, সবকিছু নিয়ে একটুখানি ঘেটে এই আর কি ব্যাপার। তো তোমাদের এই যে মহালয়ার প্রস্তুতি, তোমরা বললে যে এত আগে থেকে একটা প্রস্তুতি হয়, এত মার্চ মাস থেকে সেই শুরু করেছো। তাছাড়া একটু আগে কিন্তু আমরা শুনছিলাম বেশ কিছু যে সেট রেডি করা থেকে তোমাকে তো ইভেন আমরা দেখতে পাই যে আর্টিস্টরা রয়েছে তাদের মেকআপ করানো অবধি সেটাও তুমি কোথাও গিয়ে হ্যান্ডেল করছো। তো কি কি করা হয়, মানে কি ভাবে তোমাদের এই প্রস্তুতিটা হয়? আর এই বছর কি, মানে আগের বছরও আমরা দেখেছি তোমাদের মহালয়া সান বাংলাতেও দেখানো হয়েছিল, তবে এই বছর কি নতুন চমক আসছে মহালয়া? যেহেতু এবার আমরা মেইনলি চাইছি যে ভিএফএক্সটাকে সরিয়ে রেখে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড সেটার উপর কাজ করতে, তাই আমরা অনেক দিন আগে থেকে এইটার প্ল্যানিং শুরু করেছি। ভিএফএক্স আমাদের দেশে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু তারপরেও একটা রিয়েলিজমের খুব দরকার থাকে, সেই জন্য আমরা জঙ্গল বন এগুলো কিছু আর মানে গ্রাফিক্সে ক্রিয়েট করিনি, আমরা একদম বনের ভিতরে ঢুকে গিয়েছি, সেখানে জেনারেটর নিয়ে লাইট ক্রিয়েট করে ধোঁয়া দিয়ে যা করে হোক আমরা শুটিং করেছি। তো সেইটা তো একটা ব্যাপার। সেকেন্ডলি যা কিছু হয়েছে, যেগুলো দেবীদের যুদ্ধ, সেটা তো খুব ইম্পর্টেন্ট। তো সেখানে যা কিছু সেটে আগুন, যা কিছু সবকিছু মানে রিয়েল আগুন, জল, মানে কোনোটাই ভিএফএক্স এবার হয়নি, কেবল ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ রয়েছে। তো সেইগুলো এবার আমাদের যেহেতু টিম খুব বড় নয়, আর সেইটার জন্যই আমরা নিজেরাই সমস্ত রকম কাজকর্মগুলো করি। সেখানেও মেকআপ করে কখনো সৌরদীপ বলে যে পরিচালনা করছে আমাদের থার্ড আই ক্রিয়েশনের যে মেন ওনার, সে করে, আমরা করি, আমরা রাজদীপ, প্রচুর আমাদের টিমের সকলে কে যে কি রোলে আছি সেইটা ঠিক মনে থাকে না, কেউ রোলে নেই, সবাই সবকিছু করে, অলরাউন্ডার কিছু একটা নামে যাবে যে ও হয়তো ভদ্রকালীর ভূমিকায় অভিনয় করেছে, কিন্তু অ্যাক্টিংও করেছে, কিছু গাছের পাতাও লাগিয়েছে, রঙও করেছে, সবকিছু একসাথে। আচ্ছা, এই যে তোমাদের প্রোডাকশন হাউস, যেটা তুমি আগেও বললে যে মাঞ্চ প্রোডাকশন হাউসের কথা, তো সেই
সেখান থেকে তো তোমাদের অনেক কিছু হচ্ছে একসাথে। এখন ও বুটিক চালাচ্ছে, তার পাশাপাশি সেটারেও আমরা দেখতে পাই যে নানান প্রমোশন, পুজোর আলাদা আলাদা ফ্যাশন সেগুলো এসছে। তার সাথে এখন তোমরা ভালো ভালো প্রচুর সেলিব্রিটিদের নিয়েও কাজ করছো, তো সেগুলো নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, আমাদের বুটিকটা খুবই রিসেন্ট, 1 বছর জাস্ট হলো, এবং আমাদের দুজনেরই অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ফ্যাশন ব্র্যান্ড কিছু একটা খোলার। তো ফাইনালি সেটা 1 বছরের মাথায়, ছোটবেলায় যখন পত্রিকায় ফ্যাশনের এরকম ছবি থাকতো, তারপর আমি স্কেচ পেন দিয়ে দিয়ে আমি আর আমার মা সেগুলোকে আবার নতুন রকম করে ড্রেস করে সাজিয়ে দিতাম। তো সেইখান থেকে ইচ্ছা যে কিছু বানানোর, প্লাস ওরও সেম জার্নি আর কি। একদম একদম। আর আমি ছোট থেকে দেখেছি যে যেহেতু আমার শান্তিপুরে বাড়ি, তো বাড়ির নিচে তাঁত বুনতো, ছোট থেকে শাড়ি তৈরি হওয়া একদম মানে চোখের সামনে দেখেছি। তো সেখান থেকে একটা ভালো লাগা কোথাও শুরু হয়েছে। তো তারপরেই এই ব্র্যান্ডটা, এবং মেইনলি ডিজাইনগুলো ওই করে। আমাদের যে শাড়িগুলো আমরা লঞ্চ করেছি, শুভ শাড়ি, ত্রিনয়ন বা দশভুজা, এগুলো ওই ডিজাইন করে দেন সেগুলোকে রেডি করা হয়। তারপরে হিউজ পরিশ্রম পাইল করে, কারণ সেগুলোকে ম্যানুফ্যাকচারিং এ পাঠানো আনানো। রিসেন্টলি স্নেহাদির সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন কাজ হয়েছে, এবং সেটাও মানুষ খুব ভালোবাসা দিয়েছে। এই যে এত কিছুর মাঝে যে শান্তিপুর কথাটা বললো আরেকজন কিন্তু কৃষ্ণনগর থেকে, তো এই শান্তিপুর আর কৃষ্ণনগরের জার্নিটা এই কলকাতায় এসে একজন নৃত্যশিল্পী হিসেবে প্রথমে শুরু হওয়া, দুজনের জুটিকে আমরা সবসময় দেখেছি একসাথে স্টেজ পারফরমেন্স করতে, নানান ডান্সের শো, সেটা ডান্স বাংলা ডান্স হোক কিংবা অনেক স্টেজ শো, বিভিন্ন জায়গায় তোমাদেরকে আমরা নাচতে দেখেছি। সেখান থেকে এখন প্রোডাকশন হাউস, তার সাথে এরকম এত সুন্দর সুন্দর মহালয়ার পারফরমেন্স মানে শো আনছো। তাছাড়াও তুমি বললে যে তোমরা এবারে প্ল্যান করছো যে আরো কিছু নতুন শো বা সিরিয়াল কাইন্ড অফ যেরকম সিরিজ হয় সেরকম কিছু তৈরি করার, সেরকম কিছু আনার। তো এই জার্নিটার একদম বিগিনিংটা এবার একটু শুনবো, যে এই জার্নিটা শুরু কিভাবে হলো, মানে এই শান্তিপুর আর কৃষ্ণনগর টু কলকাতা এই বিষয়টা। একদম আমাদের সেটা বলতে গেলে অদ্ভুত একটা গল্প হচ্ছে, ও যেদিন জন্মেছিল সেই দিন আমাদের বাড়িতেই ফোন এসেছিল যে ও জন্মেছে। তার কারণ হচ্ছে কি, আমাদের ও শান্তিপুরে জন্মালেও ও বেসিক্যালি কৃষ্ণনগর হাসপাতালে সমস্ত কিছু আর কি হয়। তো তখন ফোন খুব কম বাড়িতে ছিল, তো আমাদের বাড়ির সামনের বাড়িতে ওর সমস্ত আত্মীয় স্বজনরা সবকিছু ছিল। তো সেখান থেকে আমি জাস্ট সামনের বাড়িতেই, তো তখন আমাদের বাড়িতে ফোন ছিল, তো ফোন এসে এরকম বলে যে এরকম বসাক বাড়িতে মেয়ে হয়েছে আর সামনের বাড়িতে জানিয়ে দাও। তো আমি সামনের বাড়িতে জানিয়ে দিয়েছি। তারপরে বহুদিন, বয়স কত ছিল? আমি তখন আমি ওর থেকে 5 বছরের বড়, 5.5 বছরের বড়। মানে সেই 5 বছর বয়সে কি তুমি ঠিক করে নিয়েছিলে যে বসাক বাড়ির মেয়েকেই সঙ্গে নিয়ে চলবে? আমাদের বাড়ির লোকেরা খুব এই ব্যাপারটাকে সুন্দর করে সাজিয়ে আর একটু বলেন যে মহাজাগতিক কানেকশন, কিন্তু সেইভাবে তো কিছু হয় না। তারপরে নিজেদের জীবন নিজেদের মতন করে এগিয়েছে। তারপরে আমি অনেকটাই পরে, তখন 2018 তে, হ্যাঁ, তো তখন আমরা আবার হচ্ছে একটা প্রোডাকশনের কাজ শুরু করি। তো তখনও রাধাকৃষ্ণ বলে একটা প্রোগ্রাম হয়েছিল, আর শুরুতে একদমই আমাকে পাত্তা দেয়নি। আর আমি ভাবছি আমি এরকম যাদবপুর থেকে পাশ করে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এই সেই, আমাকে একটা যা শান্তিপুরের মেয়ে পাত্তা দিচ্ছে না। তো তারপরে আস্তে আস্তে বিষয়টা, আমি শুরু থেকে খুব ইন্ট্রোভার্ট, এখনো ইন্ট্রোভার্ট, এখন একটু চেষ্টা করি। কথা বলো না, খুব রুড মনে হবে, কিন্তু তারপরে আস্তে আস্তে বুঝবে রুডনেসের পিছনে একটা খারাপ মানুষ নেই, ঠিকঠাক ভালো মানুষই রয়েছে। সেইটা বুঝতে আমার সময় লেগে গেছিল। জিজ্ঞেস করছে বলছো বলে আমরা প্রত্যেকটা ইন্টারভিউতে খুব ঝগড়া করি, তো আমরা ডিসাইড করেছি এই ইন্টারভিউটা আমরা একটু সুন্দর মিষ্টি করার চেষ্টা করব। শেষে গিয়ে আবার খারাপও হয়ে যেতে পারে, গাড়িতে বলেছে আজকে খুব ভালো করে, একদম কোনো বাজে কথা বলা যাবে না, একদম ভালো ভালো কথাগুলো বলতে হবে। এর আগেও যখন আমার সাথে মানে তোমাদের দেখা ভালো ছিল, কারণ সুন্দর সুন্দর খাবার ছিল, কিন্তু খাবার আমাদেরকে শান্ত করে রেখেছিল, কখনো ঝগড়া হচ্ছে আমি দেখিনি। আর দুজন এই যে তোমাদের এই যে বললে বাড়ির লোকেরা বলে যে একদম ওই রবনে বানাদি জোড়ি কাইন্ড অফ, এটা কিন্তু আমরাও বা দর্শকরাও যখন দেখে তাদেরও কিন্তু এটাই মানে আমার মাও অনেক সময় বলে থাকে যে এই দুটো জুটিকে দেখে মনে হয় যে এদের একদম রবনে বানাদি জোড়ি। আর মানে তোমাদের কাজ দেখো, কোথাও গিয়ে তোমাদের কাজ দুজনের এক, আর তারপরে তুমি এক্ষুনি যে গল্পটা শোনালে এটা তো একদমই মানে অবিশ্বাস্যকর একটা গল্প, যে প্রথম ও যখন হয়েছিল তুমি জানতে পেরেছিলে সবার আগে। তো তারপর জার্নিটা কিভাবে এগোলো, আর দুজনে একসাথে কিভাবে এই মানে আজকে এই যে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় কথা, এই ইন্ডাস্ট্রিতে আসা প্রচুর ডান্সাররা আসে, প্রচুর নৃত্যশিল্পী রয়েছেন, তো সেই জায়গা থেকে একটা পরিচয় গড়ে তোলা এবং ইন্ডাস্ট্রিতে একটা জায়গা বানানো, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো এই যে তোমরা দুজন মিলে সেই স্ট্রাগলটা করেছো, আর আজকে সেই জায়গাটা
দাঁড়িয়েছো যে প্রত্যেকটা মানুষ, প্রচুর মানুষ এখন তোমাদের চেনে, তোমাদের ভালোবাসা দেয়, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কিংবা বিভিন্ন নানান প্রোডাকশন হাউস থেকেও তারাও তোমাদের কল করছে বা তারা তোমায় রেকগনাইজ করছে, তো সেই বিষয়টা কিভাবে হলো? কি বলতো, মানে নৃত্যশিল্পী হয়তো একটা ফর্ম অফ আর্ট, কিন্তু তার পিছনে না একজন ক্রিয়েশন বা ক্রিয়েট করার একটা ইচ্ছা কাজ করে, মানে হুইচ ইজ বিগার দ্যান বিইং জাস্ট একটা লাইনে ট্যাগড হওয়ার থেকে। তো যেমন নাচের মাধ্যমে আমরা কি স্পেসে ছবি আঁকি, সেরকম তুমি বলছো তুমি খুব সুন্দর, আমিও দেখলাম খুব সুন্দর ছবি আঁকো, তেমনি আমাদের ছবি আঁকার একটা ইচ্ছা ছিল, ওর অ্যাক্টিং এর দিকে অভিনয় করার একটা ইচ্ছা ছিল। তো সব শুদ্ধ মিলিয়েই একটা সময় মনে হয়েছে যে শুধু নাচ কেন, তার সাথে আরো অন্যান্য জিনিস দিয়ে নাচের বিষয়টাকে আরেকটু যদি আপলিফট করা যায়, এবং সেইখান থেকেই আমাদের একটা কি বলবো কাজের খিদে, যে আমরা নাচের বিষয়টাকে যদি ড্রেসের মাধ্যমেও আমরা সেটাকে এক্সপ্রেস করি। আমাদের মুদ্রার একটা সিরিজ রয়েছে, সেখানে ডিফারেন্ট মুদ্রা নিয়ে আমরা কিছু কালেকশন রেখেছি ফ্যাশনের, এবং তার সাথে হচ্ছে অনেক সময় আমরা গানের ক্ষেত্রে দেখেছি যে হয়তো এই রকম গান ক্রিয়েট করা প্রয়োজন, কারণ নাচের ওই ধরনের গান আমি খুঁজে পাচ্ছি না। তো সেখান থেকেই মঞ্চ মিউজিক শুরু হওয়া, মঞ্চ মিউজিকের জার্নিটা। কখনো কখনো শুটিং এর ক্ষেত্রে দেখেছি যে আমরা স্পেস গুলো অ্যাভেলেবল পাচ্ছি, সেই স্পেসে হয়তো আমাদের চিন্তা ভাবনা বা আমাদের কল্পনাকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যাচ্ছে না। তো সেখান থেকেই মঞ্চ স্টুডিও, যেটা আমাদের কৃষ্ণনগর ওপেন করা হচ্ছে আফটার পুজো, সেটাকে আমরা সকলের জন্য আর কি দরজা খুলে দেব। তো এই দরকার এবং সেই দরকারের সমাধান, এইখান থেকে একটা ব্রাঞ্চ খুলেছে। এবার পালদি, তোমার কাছে জানতে চাইবো, মানে আমি বুঝতেই পেরেছি তুমি যে ইন্ট্রোভার্ট, সেটা এতক্ষণে আমাদের কনভারসেশনে বোঝাই যাচ্ছে যে যতটা দইপায়নদা কথা বলছে তুমি জাস্ট একবার করে আর কথাই বলা যাবে না, এবার থেকে একটুখানি ধরিয়ে দিচ্ছে, এবার থেকে তুমি বলো না, তুমিও কিছু বলো। না, আমার এই তুমি যেটা বলে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু সম্পূর্ণ ওর জন্য। আমার নাচটা আমার শিখিয়েছে আমার বাবার হাত ধরেই নাচের জগতে আসা, কিন্তু তারপরে সোশ্যাল মিডিয়ার যে জার্নিটা, সেটা সম্পূর্ণ শুরু হয়েছে ওর সাপোর্টেই। তো এই ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিও বানানো। ওর মানে আমাদের আমি যখন বাইরে ছিলাম তখন জন্মদিনে আমি এই স্টুডিও সেটআপের সমস্ত জিনিস দিয়েছিলাম। ওটাই ফার্স্ট গিফট ছিল। গ্রিন স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, হোয়াটএভার, লাইটস এন্ড সবকিছু, স্ট্যান্ড পুরো একটা সেট গিফট করেছিলাম একদম। মানে তখন আমি দেখতাম যে এরকম ইউটিউবে প্রচুর ভিডিও হয়, কিন্তু সেটা না যে ইউটিউবে নিজে চ্যানেল খোলা যাবে, ওটা যে আমিও দিতে পারি বাকিদের মতো, সেইটা আমার একদমই আইডিয়া ছিল না। তো প্রথমে প্রচুর স্ট্রাগল হয়েছে এবং ও পুরোটাই মানে গাইড করেছে কোথায় কিভাবে, মানে খুব হার্ড ওয়ার্কিং। তো সেইটা আমার সবচেয়ে ভালো লাগে। আজ ভালো কথা বলবো তো কথাই দিয়েছি। এইভাবেই শুরু হয়েছে, আর এখন তো পুরোপুরি দুজনের কাজটা অলমোস্ট একই দিকে যাচ্ছে, তো এইভাবেই চলছে আপাতত। তো এই যে তুমি এত বছর বিদেশে কাটালে, যেটা একটু আগেও বললে যে আগের বছর থেকে পুজো দেখছি, তো এখন কি পুরোপুরি তুমি মানে ওই কাজটা পুরোপুরি একদম স্টপ রেখে একদম এইখানে আমাকে প্যারালালি দুটোই চালাতে হচ্ছে, যেহেতু আমার মানে বেসিক্যালি আমি ছিলাম ইলেকট্রনিক্সে বা সফটওয়্যার ইত্যাদিতে, তো সেই দিকেও আমার নিজের একটা স্টার্টআপ তৈরি করার কাজ চলছে। কারণ এখন যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ, বিভিন্ন জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। ইভেন তুমি যদি একটা কোনো স্টার্টআপ বিজনেসও ক্রিয়েট করো, তার জন্য তো একটা ডেডিকেটেড অ্যাপ লাগবে, এবং সেটার জন্য আমাদের একটা মানে সফটওয়্যার টিম মিলে আমার একটা কাজ চলছে। সেটার জন্য প্রচুর ব্রেনস্টর্মিং, রিসার্চ এন্ড পেপার ঘাটা, এই সমস্ত কাজ করতে হয়। তার প্যারালালি যেহেতু একটা আর্টিস্টিক সাইড রয়েছে, আর সেইটা আমার কাছে আরো বেশি রকম করে, সায়েন্সের দিক থেকে অনেক বেশি রকম করে। তো আপাতত মানে দুটোকে মার্জ করার চেষ্টা করছি, মানে একটা অ্যাপ ক্রিয়েট এবং সেটার সাথে আমার নাচ বা প্রোডাকশন সমস্ত কিছুকে একসাথে সেটাকে এখন খুব গুছিয়ে বলতে পারবো না, মানে তোমার টেকনোলজিটাকে তুমি তোমারই আর্ট ফর্মে তুমি ইউজ করতে চাইছো, ইনকর্পোরেট করতে চাইছি। মানে সবকিছু মিলিয়ে মাথা সব সময় চলছে নতুন কাজের জন্য। আর হ্যাঁ, বাড়িতে ও সারাদিন মানে ঘুরপাক খায়, মানে এক জায়গায় বসতে পারে না, ও যে এখানে কি করে এতক্ষণ বসে আছে সেটাই আশ্চর্য। বাড়িতে শুধু মানে চারিদিকে সেই বেজিগুলো যেরকম ঘুরে বেড়ায়, এতটা বলার দরকার নেই। আচ্ছা, এই যে তোমার অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল, এখন নাচের মাধ্যমে তো বিভিন্ন তোমায় অভিনয় করতে, ক্যারেক্টার প্লে করতে দেখা যায়, তবে সেগুলোতেও কিন্তু একটা নাচ থাকে, একটা নাচের মুদ্রা থাকে। তাছাড়া যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই, যেটা
গতানুগতিক যেটা অভিনয় আমরা দেখি সেটা করার কি চেষ্টা করেছো কখনো? চেষ্টা বলতে সেই সুযোগ বেশ কিছু মানে নামি চ্যানেল থেকে পেয়েছি, কিন্তু কোথাও গিয়ে দেখেছি সেটা করতে গেলে আমার এই যে আমার ভালো লাগার যে জায়গাটা সেইটা নষ্ট হয়ে যাবে, আমার নাচটা হয়তো কোনোভাবে আমি এতটা এর সাথে যুক্ত থাকতে পারবো না। তো সেই কারণেই আমি যে চরিত্রগুলো হয়তো অফার হয়েছে সেগুলোর মধ্যেও সেরকম মানে পুরো বিষয়টার মধ্যে খুব অ্যাট্রাকশন জায়গাটা ছিল না, মানে যার জন্য আমি এইটাকে একটু হয়তো কিছুদিনের জন্য সাইড করে আমি ওর মানে ওই দিকে যাব, সেটা আমার মনে হয়নি। এবার অবশ্যই ভালো কিছু কাজ পেলে, আমি যেটা ওকে সবসময় বলি যে শেখাটা খুব ইম্পর্টেন্ট এবং সেই জন্য কনস্ট্যান্টলি অ্যাক্টিং শিখছে এবং মানে থিয়েটার করারও একটা ব্যাপার রয়েছে, প্লাস নাচে তো আমাদের একটা অভিনয় ট্রেনিং হয়ই। তো দেখা যাক ভবিষ্যতে। তোমরা কি তোমাদের প্রোডাকশন হাউস থেকে এরকম কিছু আনার কথা? আমরা আনার চেষ্টা করছি, আমাদের হাফ অলরেডি হয়ে গেছে, সেটার প্ল্যানিং অনেক দিন থেকেই হচ্ছে। আমাদের আসলে কিছু ব্যাংকিং করে রাখছি পুরনো কাজের এবং সেগুলো রয়েছেই। মঞ্চের যেরকম আমাদের একটা মিউজিক চ্যানেল রয়েছে এবং তার সাথে আমরা একটা ড্রামা সিরিজ একটা চ্যানেল আনতে চাইছি। তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল বলে একটি গল্প আছে, তো সেই কঙ্কালে ও আর কি যে মেন প্রোটাগনিস্ট সেই ভূমিকায় অভিনয় করছে। সেটার আমরা হাফ শুটিং হয়ে গেছে, হাফ শুটিং মহালয়ার পরে করব এবং তারপর একটা রিলিজের দিকে ব্যাপারটাকে নিয়ে যাব এরকম। সেটাও কি কোথাও গিয়ে মানে তাতেও কি ডান্স ফর্মস রয়েছে নাকি সেটা পুরোপুরি অভিনয়ের উপরে করছে? সেটা এবার আমি যেহেতু এত বেশি মিউজিক এন্ড ডান্সের মধ্যে রয়েছি, যে কোনো গল্প ন্যারেটিভ আমার খুব মিউজিক্যাল হয়ে যায়, তো সেখানে গান রয়েছে কিন্তু মেনলি অ্যাক্টিং, মানে সেখানে হয়তো 15% হয়তো ডান্স সিকোয়েন্স, মেনলি পিওর অ্যাক্টিং এর দিকেই ইচ্ছা রয়েছে। মানে এবারে আমরা পায়েলদিকে শুধু নৃত্যশিল্পী নয় একজন অভিনেত্রী হিসেবেও দেখতে চলেছি। দেখা যাক কতটা কি করতে পারি, তার জন্য অবশ্যই ট্রেনিং এর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি যতটা নিজেকে ইমপ্রুভ করা যায়, কারণ ছোট থেকে ডান্সের আমার একটা ট্রেনিং হয়েছে, কিন্তু সব কিছুরই তো একটা প্রথাগত শিক্ষার দরকার। তো সেইটার মধ্যে দিয়ে যাচ্ছি এখন, এবার বাকিটা তো অডিয়েন্স বলবে তাদের কেমন লেগেছে। আচ্ছা, এই যে তুমি বিষয়টা বললে, এটা কিন্তু আমরা অনেকের সাথেই কথা বলে অনেকের অনেক মত থাকে। অনেকেই বলে যে অভিনয় করতে গেলে সেটা শিখতে লাগে, আবার অনেকেই বলে যে অভিনয়টা নিজের থেকে আসে, এটাতে শেখার কোনো বিষয় নেই। তো এই যে তুমি বললে যে কোনো বিষয় আমরা যখন করতে যাই একটা পারফরমেন্স, সেটা দিতে গেলে একটা শিক্ষার প্রয়োজন, তো সেই বিষয়ে তোমার কি মনে হয়? আমার মনে হয় যে একটা ভিতরের যে তোমার প্রতিভা সেটা তো অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে কিছু টেকনিক বা কিছু স্টাইলও ফলো করতে হয়, সেটা আমরা না শিখলে হয়তো পারবো না। যেমন আমরা তো বাংলায় কথা বলতেই পারি, কিন্তু আমরা তো চিঠি লিখতে স্কুলে শিখি, তারপরে তো আমরা চিঠিটা লিখতে পারি। তো সেই রকমই আমার মনে হয় যে কোথাও গিয়ে একটু মানে শেখাটা দরকার। এই এত কিছুর মাঝে আমার হঠাৎ করে আরেকটা জিনিস মনে পড়লো, যে শেষবার যখন কথা হয়েছিল তখন বলেছিলে তুমি যে দই পায়নদা খুব ভালো রান্না করে আর তুমি রান্নাটা শিখছো। তো এই এত দিনে আর এখন যে বিদেশ ছেড়ে এখন কলকাতায় এসে থাকা হচ্ছে, তো কতটা রান্না শেখা হলো, আর এই পুজোয় কি কি জমজমাট রান্না করে দই পায়নদাকে খাওয়ানোর কথা ভেবেছো? এখন মেইনলি ওই রান্না করে, আমাকে রান্নাঘরে অতটা ঢুকতে হয় না। ও করে, হ্যাঁ, কিন্তু মেইনলি আমি করি। আমার কি হয়েছে, আমি যেহেতু বহুদিন নিজে রান্না করে নিজে মানে করেছি, ডিনার লাঞ্চ সবকিছু, তো আমার ওই অন্য কেউ রান্না করে দিচ্ছে এটা খুব প্রবলেম। তো আমরা সেই জন্য বেসিক্যালি আমরা নিজেরাই চেষ্টা করি, যদি সিদ্ধও যদি হয় জাস্ট কিছু বয়েল করে খেয়ে নেওয়া, সেটাও আমরা জাস্ট নিজেরাই করতে খুব প্রেফার করি। এখন ও পাকা রাঁধুনি হয়ে গেছে, তখন থেকে এখন অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, আর আমিও কিছু এক্সপেরিমেন্ট তো করি। হ্যাঁ, মানে আমরা যাই হোক, আমরা মানে সময় যতই কম থাকুক আমরা চেষ্টা করি নিজেদের খাবার নিজেরা করে নেওয়া। এখানে বল পুজোতে কি খাওয়াবি, সেইটা আমিও তো এই প্রশ্নটা করিনি। এখনো কিছু ভাবিনি। এভাবে বললে হবে না, কি স্পেশাল রান্না করে খাওয়াবে পুজোয়? তুই কি খাবি বল, সেটা আমি বিরিয়ানিটা খাবো। ও বেসিক্যালি খুব সহজে প্রেসার কুকারে বিরিয়ানি করে। হ্যাঁ, মানে বিরিয়ানির জন্য তো খুব অনেক প্রসেস থাকে, কিন্তু মোটামুটি 7টা বিরিয়ানির মানে কাছাকাছি যায় ওরকম লং প্রসেসের তুলনায়। তো ওইটা খুব ভাল লাগে আমার, প্রেসার কুকার বিরিয়ানি। বলছে 7টা মোটামুটি বিরিয়ানির কাছেই যায়। না, এইসব কিন্তু ঠিক ছিল না। এটা কেমন কমপ্লিমেন্ট ছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে বল প্রপারলি বিরিয়ানি করে খাবো। আচ্ছা, প্রপারলি বিরিয়ানি করে খাবো। আজ ক্যামেরার সামনে বলছি প্রপারলি বিরিয়ানি করে খাবো। 3-4 ঘন্টা ধরে যে বিরিয়ানি, 3-4 দিন ধরে বিরিয়ানি, 3-4 ঘন্টা ধরে যে বিরিয়ানিটা হয় সেটা করে খাওয়াবি। আচ্ছা ঠিক আছে। আর তুই কি খাবি?
আমি তো রোজ কিছু না কিছু করে খাওয়াই। রোজ আমি এখন রান্না করি। আবার ঝগড়াটাকে অন ক্যামেরা হয়ে যাচ্ছে, আমরা অন্য প্রসঙ্গে যাই। তুমি নেক্সট কোশ্চেনে বলো। পুজোর কথা যখন বললাম, আমি আগেই দর্শকদের বলেছি যে পুজো এসে গেছে, মানে এবার আড্ডাটা কিছুটা পুজো রিলেটেড হবে। তো তোমাদের কাজ নিয়ে কি কাজ আসছে সেই সব নিয়ে তো কথা হলো। তবে এবার এই যে পুজোর বিষয়টা বললে যে আগের বছরে মন ভরেনি, তো এই বছর আর কি কি প্ল্যান রয়েছে? পুজোর শপিংটা এখনো বাকি রয়েছে বললে, শপিং চলছে, আর বাকি নিজেদের তো রয়েছে ফ্যাশন, সেখানে থেকে তো তৈরি হয়েই যাচ্ছে নতুন জিনিসপত্র। না আসলে ঘুরতে ভীষণ ভালোবাসি, মানে আমি কলকাতা ছেড়ে ঘোরার কথা বলছি না, কলকাতার ভিতরেই অলমোস্ট মানে যতগুলো বেশি প্যান্ডেল দেখা যায়, এক নম্বর তো প্যান্ডেলের একটা আমেজ রয়েছেই, আর তার উপরে হচ্ছে একটা মানে সেই কি বলবো সেলিব্রেশন অফ ভিজুয়াল আর্ট, এত রকমের মানে সাজানোর জিনিস, ওখান থেকে এত কনসেপ্ট পাওয়া যায় যে ওইটার জন্য আর কি। তারপরে তো সবকিছু ধ্বংস, তো সেটাই আর কি, মানে সারা কলকাতা জুড়েই যেন একটা মিউজিয়াম হয়ে যায়, আর বিভিন্ন জায়গায় হচ্ছে সুন্দর সুন্দর জিনিস। ওইটা আমি মানে যতগুলো আমি দেখতে পারবো ততগুলোই আমার লাভ। মানে প্রচুর প্যান্ডেল হপিং করা হয় তাহলে। একদম একদম, মানে সেই সকাল থেকে শুরু হয় হাঁটা, দেন সারা দিন যতটা পারবো হেঁটে হেঁটে একদম সব দেখা। প্রচুর হাঁটি, মানে আমরা যখন অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বেলজিয়াম বা ইত্যাদিতে, তো সেখানেও ফ্রান্স বা ইত্যাদি, কোনো রাইড টাইড পাবলিক ট্রান্সপোর্ট কিছুই নিই না, প্রচুর সকাল থেকে হাঁটতে শুরু করি, মানে রাত্রিবেলায় ফিরে যদি পা ব্যথা না করে তাহলে ঠিক মনে হয় না যে খুব একটা ভালো, হ্যাঁ খুব একটা ঘোরা হয়েছে। তো সেইটা হতে হবে এবারও। আর এই যে তোমরা বললে যে বিদেশেও তোমাদের মানে লোকজনেরা যারা তোমাদের চেনে এবং তোমাদের ভালোবাসা দেয়, তারা তোমাদের দেখে ছুটে আসে, তো এখন যখন কলকাতার প্যান্ডেলগুলোতে যাচ্ছ, সেখানে মানে এবারের বছরের পুজোর তো এখনো ঘোরা শুরু হয়নি, তবে আগের বছর যখন তোমরা প্যান্ডেল হপিং করতে গেছিলে, তখন কি এরকম মানে ক্রেজি ফ্যান মোমেন্টস হয়েছে? সেই রিঅ্যাকশনগুলো প্রথম আমাদের বিয়ের পরে তখন তো এরকম এক্সপিরিয়েন্স একদমই ছিল না যে আমাদেরও কেউ ফ্যান হতে পারে, তারা এসে আমাদের সাথে কথা বলছে। তো লেক টাউনে আমি একদিন মোমো খেতে গেছিলাম, প্রথম, ওই জন্য খুব ভালো করে মনে হয়। হ্যাঁ তো সেই দিন আমরা মানে রাস্তায় দাঁড়িয়ে নর্মালি যেরকম মোমো খাচ্ছি, তো একজন না দুজন এসেছিল, দুজন এসে বলছে যে হাই, তোমাদের সাথে একটা ছবি তুলতে পারি। আমি ভাবছি কাকে বলছে, আমাকে বলছে না আমার পেছনে কেউ আছে? আমি বলছি না পেছনে তো কেউ নেই। তো তখন দেখছি যে আমাদেরই বলছে, হ্যাঁ এসো অবশ্যই ছবি তোলো। কেন? খুব ভালো লাগে, কারণ ব্যাপারটা হচ্ছে মানে ওই দিনটা খুব স্পেশাল ছিল আমাদের সমস্ত কিছু করা। এবার কেউ যদি এসে একটু চিনতে পারে, ভালো লাগে, মানে বলে অ্যাটলিস্ট কাজ ভালো লাগছে। কারণ সোশ্যাল মিডিয়ায় তোমরা যখন ইন্টারভিউ করো জানো যে একটা খুব বেসিক কোশ্চেন থাকেই যে ট্রোলিং এর শিকার কতটা হয়েছো। তো এত ট্রোলার্স, বিভিন্ন রকমের বাজে কমেন্ট, যার মনে খারাপ ইচ্ছা হলো আমি একটা কিছু লিখে দিলাম, সেখানে জেনুইন সামনে ইন পার্সন এসে বলছে ভালো লাগছে ইত্যাদি, এইটা খুব স্পেশাল লাগে। তোমাদেরকেও ট্রোল করে কেউ? মানে তোমরা তো এত সুইট দুটো মানুষ। ট্রোলিংটা না আগে কম ছিল, এখন কি হচ্ছে পরিচিতি বাড়ার সাথে সাথে ওটা একটা মানে হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে সাথে যত দিন যাচ্ছে ওটা মানে অ্যাড অন হচ্ছে। যেমন মানে একদম জেনুইন ফ্যান বেসের মানুষজন রয়েছে, তার সাথে সাথে স্পেশালি যেহেতু আমি একজন মেল ডান্সার, তো সেই ব্যাপারটা একটা অ্যাটাকের ব্যাপার থাকছে, আর তার সাথে বিভিন্ন রকমের জিনিসপত্র যার কোনো বেসই নেই, মানে তুমি ওটা নিয়ে কথাও বলতে পারবে না। তো সেইটা কোথাও না কোথাও প্রচুর সেলিব্রিটিরা এই নিয়ে মুখ খুলেছেন, আস্তে আস্তে হয়তো একটা বেটার ওয়ার্ল্ড। আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা নতুন মিডিয়াম তো নিজেকে প্রকাশ করার, অডিয়েন্সও বুঝতে পারেন এটাকে নিয়ে আমরা কিভাবে হ্যান্ডেল করব, তো সেখানেও হয়তো আস্তে আস্তে এই সমস্ত শালীনতা এগুলো আসবে। গল্প, আড্ডা, পুজোর প্ল্যানিং সব নিয়ে ডিসকাস তো হলো, বাকি আমাদের দর্শকরাও যারা রয়েছে তাদেরও প্রচুর পুজোর প্ল্যানিং নিশ্চয়ই রয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের এপিসোডগুলো তো দেখবেন, আর সাথে নিজেদের পুজোর প্ল্যানিংগুলো আমাদের জানাবেন। আর যেহেতু আজকে আমার এই স্পেশাল এপিসোডে আমি দুজন নৃত্যশিল্পীকে পেয়েছি, তাই যেরকম সঙ্গীত শিল্পীদের পেলে একটু গান না শুনলে মন ভরে না, তাই তোমাদের দেখেও মনে হচ্ছে যে একটু যদি আমরা কিছু পারফরমেন্স তোমাদের থেকে দেখতে পারি। এইবার আমি এবং আমরা সবাই মিলে ওদের এই ছোট্ট ডান্স পারফরমেন্সটা তো দেখবো, ততক্ষণ আপনারা কিন্তু আমাদের পুরো এই এপিসোডটা দেখতে একদমই মিস করবেন না। আর সাথে এরকমই নতুন নতুন টলি কথার এপিসোড দেখতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখবেন জিও বাংলায়। আমার দুর্গতি গেল না মা, দুর্গতি গেল না তারা, দুর্গতি গেল না গো দুর্গা, দুর্গতি ধরা বড় দাঁড়া গো। আমার দুর্গতি গেল না